এবারে আসি এই মেনটেনেন্সটা কিভাবে, মেনটেনেন্সের যে অ্যামাউন্টটা ধরে নিলাম, যেটা সাধারণ ঘটনা ঘটে যে ওয়াইফ হাজব্যান্ডের থেকে মেনটেনেন্স দাবি করছে ডিভোর্সের সময়। তাহলে এই মেনটেনেন্সটা কিভাবে ডিসিশন নেওয়া হবে যে কত টাকা সে মেনটেনেন্স পাবে। নমস্কার, আজকে ডিভোর্সের অ্যালিমানি নিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম। অ্যালিমানি কীভাবে ডিসিশন নেওয়া হবে, কীভাবে অ্যালিমানি দেওয়া হয়, তার কী ক্যালকুলেশন আছে, সেগুলো আমি সব ডিসকাস করে দিয়েছি আগের ভিডিওতেই। আজকের ভিডিওতে যেটা মেনলি আলোচনা করব আমি, সেটা হচ্ছে মেনটেনেন্স কিভাবে দেওয়া হয়। যখন ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে বা ডিভোর্স হয়ে যাওয়ার আগে মেনটেনেন্সটা কথাটা ওঠে। যে যদি আমি ধরে নিই যে কোনো স্বামীকে তার ওয়াইফ ডিভোর্স দিয়ে দিচ্ছে, সুতরাং সে স্বামী বা হাজব্যান্ডের কাছে মেনটেনেন্স দাবি করতে পারে। ডিভোর্সের পরে বা ডিভোর্সের আগে থেকেই সে এটার জন্য অ্যাপিল করতে পারে যে মেনটেনেন্স তার লাগবে। তাহলে এই মেনটেনেন্স যেটা লাগবে, প্রথমে আমি বলে রাখি একটা কথা, যে ভারতবর্ষে না হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এটা যে বানানো হয়েছিল, আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বেশিরভাগ আইনই মেয়েদের সুবিধার জন্য বানানো হয়েছে। তা কিন্তু কখনোই না। ল কিন্তু সবসময় নিউট্রালই থাকে। নিউট্রাল মানে কারোর পক্ষই নেয় না। একজন ওয়াইফ যদি হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সেই ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে মেনটেনেন্স চাইতেই পারে এবং চাইবে। সেরকম অনেক এক্সেপশনাল কেসও দেখা যায় যে কোনো সময় হাজব্যান্ডও কিন্তু ওয়াইফের থেকে মেনটেনেন্স চাইতে পারে। সুতরাং এটা কখনোই আপনারা ভাববেন না যে শুধু মেয়েরাই তার স্বামীর থেকে মেনটেনেন্স চাইতে পারে। এটা কখনোই ঠিক না, এই ধারণাটা একদমই রাখবেন না। ছেলেরাও কিন্তু মেয়েদের থেকে মেনটেনেন্স চাইতে পারে এবং সেটা খুব রেয়ার কেস। যাক, রেয়ার কেস হোক আর যেরকমই কেস হোক, আইন তো আইনই হয় না। সুতরাং আইনটা কিন্তু নিউট্রাল, সেটা সবার জন্যই সমান। এবারে আসি এই মেনটেনেন্সটা কিভাবে, মেনটেনেন্সের যে অ্যামাউন্টটা ধরে নিলাম, যেটা সাধারণ ঘটনা ঘটে যে ওয়াইফ হাজব্যান্ডের থেকে মেনটেনেন্স দাবি করছে ডিভোর্সের সময়। তাহলে এই মেনটেনেন্সটা কিভাবে ডিসিশন নেওয়া হবে যে কত টাকা সে মেনটেনেন্স পাবে প্রতি মাসে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, অ্যালিমানিটা কিন্তু ওয়ান টাইম সেটেলমেন্ট হয়ে যায়, লাইফে একবারই সেটেলমেন্ট হয়ে যায়, তাকে যা টাকা পয়সা দেওয়া হয়ে যায়। কিন্তু মেনটেনেন্সের ক্ষেত্রে কিন্তু প্রচুর ঝামেলা থাকে। সুতরাং ডিভোর্স যখন আপনি দেবেন, মনে করবেন না, আমার এই কথাগুলো অবশ্যই মনে রেখে দেবেন এবং ইন্টারনেটে আরেকটু সার্চ করে ভালোভাবে দেখে নেবেন যে মেনটেনেন্স ব্যাপারটা কতটা কমপ্লিকেটেড। সুতরাং মেনটেনেন্স কিন্তু প্রতি মাসে দেওয়া হবে এবং প্রতি মাসে তার কি ক্যালকুলেশন হবে সেটা কিন্তু কোর্ট ডিসাইড করবে। মেনটেনেন্সের ব্যাপারে কিন্তু অনেক কিছুই এলিমেন্ট চেক করা হয়। ফার্স্ট এলিমেন্ট সেটা হচ্ছে যে স্বামী এবং স্ত্রীর কতটা ইনকাম আছে, কি ইনকাম আছে। যদি এরকম দেখা যায় যে ওয়াইফ স্বামীকে ডিভোর্স দিয়ে দিল, যে স্বামীর সঙ্গে তার কোনো রকমই আর থাকতে ইচ্ছা করছে না, সবসময় একটা না একটা কোনো রকম ঝামেলা আছে, সুতরাং একজন ওয়াইফ একটা হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিল, তাদের ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হয়ে যাওয়ার পরে যখন মেনটেনেন্সের দাবি করবে,
বা ডিভোর্স হয়ে যাওয়ার আগেও মেনটেন্যান্সের দাবি করতে পারে। কিন্তু এই মেনটেন্যান্সের দাবি যখন করবে তখন কিন্তু কোর্ট যেটা ফার্স্টেই দেখবে সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর দুজনের মান্থলি ইনকাম কত আছে। যদি স্ত্রীর কোনো মান্থলি ইনকাম না থাকে তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু যদি স্ত্রীর মান্থলি ইনকাম থাকে এবং সে একটা ভালো কোম্পানিতে কাজ করে বা ভালো চাকরি করে, গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, বা তার কোনো ভালো বিজনেস আছে, সেখান থেকে তার ভালো ইনকাম হয়, সুতরাং সেই স্ত্রী নিজেকে চালানোর জন্য, নিজেকে মেনটেনেন্স করার জন্য সক্ষম। তার এডুকেশন কোয়ালিফিকেশনও খুব ভালো। সুতরাং এই জিনিসগুলো কিন্তু তখন অবশ্যই বিবেচনা করা হয় কোর্টের পক্ষ থেকে। সুতরাং একটা কথা ভালোভাবে জেনে রাখবেন যে ডিভোর্স হয়ে গেল আর মেনটেনেন্স আমি পেয়ে যাব, এত কিন্তু সোজা ব্যাপারটা নয়। ধরুন ওয়াইফ এখন চাকরি করে না, কিন্তু আগে সে চাকরি করতো, তাহলে আগে চাকরি করতো, সে এখনো চাকরি করতে পারে। এই একটা প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে তার এডুকেশন খুব ভালো কোয়ালিটির আছে, অনেকটা এডুকেশন সে করেছে, সুতরাং সে কিন্তু নিজেকে সামলাতে সক্ষম। এইরকম যদি কেস হয় তখন কিন্তু যদি মেয়ে পক্ষ বা যে ওয়াইফ আছে সে যদি হাজব্যান্ডের কাছে মেনটেনেন্স চায়, তখন কিন্তু আদালত অনেক সময় এরকম কেস কিন্তু খারিজ করে দেয়। খারিজ মানে ডিসমিস করে দেয়, যে মেনটেনেন্স তুমি পাবে না, কারণ তুমি নিজেকে চালাতে তুমি সক্ষম। এরকম হয়েই থাকে। সুতরাং মেনটেনেন্সের দাবি করলেই যে আপনি মেনটেনেন্স খরচা পেয়ে যাবেন তা কিন্তু কখনোই না। এটা কিন্তু বিচারের অধীনে, এবং সব কিছু বিচার করেই তবে কিন্তু আপনি মেনটেনেন্সের ব্যাপারটা পাবেন। তাহলে প্রথম পয়েন্ট আমি যেটা বললাম সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর ইনকাম, সোর্স অফ ইনকাম কী আছে। নেক্সট যে পয়েন্টটাতে আসছি সেই পয়েন্টটা হচ্ছে যে স্বামীর, ধরে নিলাম ওয়াইফ স্বামীকে ডিভোর্স দিয়েছে, ঠিক আছে, সুতরাং স্বামীর কি প্রপার্টি আছে। প্রপার্টি বলতে যেগুলো বাড়ি জমি, এগুলো যেগুলো মুভ করা যায়, ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি কি আছে সেটাও কিন্তু দেখতে হবে। তার লাইফস্টাইল, এটাও বিচারের অধীনে। আর্নিং এবিলিটি, কতটা আর্নিং করতে পারে, সোর্স অফ ইনকাম কি আছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখা হয়। এই জিনিসগুলো বিচারের অধীনেই থাকে। এরকম যদি সিচুয়েশন আসে, যদি দেখা যায় যে ওয়াইফ মেনটেনেন্স চাইছে তারও অনেক প্রপার্টি আছে, সেও ভালো কাজ করে, তারও ভালো সোর্স অফ ইনকাম আছে, তখন কিন্তু এই মেনটেনেন্সের দাবিটা নিয়ে কিন্তু খুবই তর্ক বিতর্ক চলে। এবং তখন আদালত কি করবে সেটা তো আমি বলতে পারবো না, ঠিক আছে। তখন আদালতের ডিসিশন অনুযায়ী কিন্তু একটা ডিসিশনে পৌঁছাতে হবে, সে মেনটেনেন্স পাবে কি পাবে না। সুতরাং মেনটেনেন্স আপনি পেয়েই যাবেন সেটা কিন্তু কখনোই আপনি ভাববেন না। কিন্তু কারণ ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক কিছু কনসিডারেশনের ব্যাপার থাকে, প্রচুর প্রচুর সার্কামস্টেন্সেস থাকে। এবার সার্কামস্টেন্সেস যখন বললাম, তাহলে সার্কামস্টেন্সেসের ব্যাপারে একটু ডিটেলসে বলে দিই। যে সার্কামস্টেন্সেস মানে হচ্ছে কি জন্যে এদের ডিভোর্স হচ্ছে, কি জন্যে এদের ডিভোর্স হচ্ছে। এই সার্কামস্টেন্সেসটাও কিন্তু খুব প্রাধান্য পায়, খুবই ইম্পর্টেন্স পায়, যে কি কারণে এরা ডিভোর্স করছে বা ডিভোর্স হয়ে যাচ্ছে, সেই কারণটাও কিন্তু কোর্টকে ভালোভাবে দেখাতে হবে। আচ্ছা, আমি আগের একটা পয়েন্টে বললাম যে ওয়াইফ যদি ভালো ইনকাম করে এবং সে যদি নিজেকে সামলাতে সক্ষম হয়, তাহলে সে হয়তো মেনটেন্স খরচা নাও পেতে পারে। কিন্তু তার জন্য যে স্বামীর যে পক্ষ আছে, স্বামীকে কিন্তু তার এভিডেন্স শো করতে হবে যে এই কোম্পানিতে কাজ করে, বা তার পে স্লিপ যেভাবেই হোক, এগুলো কিন্তু কোর্টে এভিডেন্স দিতে হবে
যে সে সত্যিকারেরই ইনকাম করে এবং সে সত্যিকারেরই এখন চাকরি করছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে আবার নেক্সট ব্যাপারে আসি। কোর্ট কিন্তু অবশ্যই জানতে চাইবে যে কেন ওয়াইফ হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে, কি নির্দিষ্ট কারণ আছে। সেই কারণ অনুযায়ী কিন্তু মেনটেন্যান্সটা নির্ধারণ করা হয়। এবারে নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে চাইল্ড কাস্টাডি। যদি বাচ্চা থাকে, বাচ্চার কাস্টাডি কে নেবে? চাইল্ড কাস্টাডি দেওয়ারও প্রচুর নিয়ম আছে। চাইল্ড কাস্টাডি আমি আপনাদেরকে পরে কোনো ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করে দেবো। তাও আমি এখন বলে রাখছি যে চাইল্ড কাস্টাডি যদি মায়ের কাছে থাকে তাহলে কিন্তু মেনটেন্যান্সটা অবশ্যই বেড়ে যাবে। কারণ মা নিজেকেও চালাবে এবং তার সন্তানকেও চালাবে, সুতরাং তখন কিন্তু মেনটেন্যান্সের খরচাটা বেড়ে যাবে। আর যদি বাবার কাছে থাকে তাহলে তো বাবাই সামলে নেবে, তখন মেনটেন্যান্সটা কমে যাবে, এটা সাধারণ ব্যাপার। কিন্তু চাইল্ড কাস্টাডি তাকেই দেয়া হবে যে বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারবে। এটাও কোর্ট ডিসাইড করবে যে চাইল্ড কাস্টাডি কাকে দেয়া হবে। যদি ভালোভাবে মা মানুষ করতে পারে তাহলে অবশ্যই মায়ের কাছে চাইল্ড কাস্টাডি থাকবে, এবং যদি বাবার সেরকম ব্যাপার থাকে যে বাবা সুন্দরভাবে ছেলে মেয়েকে মানুষ করতে পারবে তাহলে বাবার কাছে কাস্টাডি হতে পারে। এই নিয়ে চাইল্ড কাস্টাডি নিয়ে একটা বিশদে আমি আপনাদেরকে পরে জানিয়ে দেবো। তবে চাইল্ড কাস্টাডি ব্যাপারটা নিয়েও কিন্তু মেনটেন্যান্সটা নির্ধারণ করা হয়। তাহলে এই হচ্ছে ব্যাপারগুলো যেখানে মেনটেন্যান্সের যখন দাবি করবে, কোনো মেয়ে যখন তার হাজব্যান্ডের কাছে দাবি করবে মেনটেন্যান্স, তখন কিন্তু আদালত এই জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখবে। তাহলে মেনটেন্যান্সের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু কোর্ট অবশ্যই বিচার করবে যে স্বামী এবং স্ত্রী দুজনেরই সোর্স অফ ইনকাম কি আছে, এবং দুজনেই চাকরি করে কিনা, দুজনেই মাসিক কত ইনকাম করে, তাদের ইমুভেবল প্রপার্টি কীরকম আছে, লাইফস্টাইল কীরকম তাদের আছে, এইগুলো চাইল্ড কাস্টাডি, এইসব ব্যাপারগুলো, এইগুলো সব কিছু হিসাব করে তবেই কিন্তু একটা মেনটেন্যান্স, একটা মেয়ে কতটা পেতে পারে একটা ছেলের থেকে বা তার হাজব্যান্ডের থেকে, সেটা কিন্তু নির্ণয় করা হয়। সুতরাং ব্যাপারটা কিন্তু বড্ড জটিল। কখনোই আপনারা ভাববেন না যে আপনারা মেনটেন্যান্সটা দাবি করবেন আর মেনটেন্যান্স আপনি চট করে পেয়ে যাবেন, তা কিন্তু কখনো হয় না। মেনটেন্যান্স পেতে কিন্তু টাইম লাগে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে মেনটেন্যান্স ক্যালকুলেশন করার পরে ধরুন আদালত রায় দিয়ে দিল যে মেনটেন্যান্স পাবে, ঠিক আছে, তাহলে এই মেনটেন্যান্স সে যখন পাবে তো ইটস অল রাইট। কিন্তু আপনার হাজব্যান্ড আপনাকে মেনটেন্যান্স যে মাসে দেওয়ার কথা সে মাসে আপনাকে দিল না, ধরুন যে মাসে স্টার্ট হওয়ার কথা সে মাসে আপনাকে মেনটেন্যান্স দিল না, তখন আপনাকে মেনটেন্যান্সটা রিকভারি করার জন্য কিন্তু আবার একটা অ্যাপ্লিকেশন আদালতে দিতে হবে যে আমার মেনটেন্যান্সটা আমি পাইনি। আর এরকম অনেক সময় ঘটনা ঘটে, যদি ওয়াইফকে ডিভোর্স দেওয়া হয়েছে, ওয়াইফ মেনটেন্যান্স পাচ্ছে, কিন্তু সেই ওয়াইফ যদি ডিভোর্সের পরে অন্য কাউকে বিয়ে করে তাহলে কিন্তু সেই মেনটেন্যান্সটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ সে অন্য সঙ্গে বিয়ে করেছে, তার উপর ডিপেন্ডেবল হয়ে গেছে, বা নাই হোক সে বিয়ে করেছে, তখন তার কিন্তু মেনটেন্যান্সটা সারা জীবনের জন্যই বন্ধ হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে মেনটেন্যান্স যখন আপনাকে দেয়া হচ্ছে, কোনো ওয়াইফকে যখন মেনটেন্যান্স দেওয়া হচ্ছে, তাহলে হাজব্যান্ডের থেকে পয়সা নিয়ে ওয়াইফকে মেনটেন্যান্স দেওয়া হচ্ছে, তাহলে মধ্যেখানে কে আছে? কোর্ট আছে। তাহলে কোর্টের রেসপন্সিবিলিটি হচ্ছে ওয়াইফকে প্রতি মাসে মেনটেন্যান্স দেওয়া। তাহলে এখানে কিন্তু একটা সম্পর্ক এখনো থেকে যাচ্ছে, যে বৈবাহিক সেই সম্পর্কটা সেটা কিন্তু এখনো থেকে যাচ্ছে। কারণ স্বামী তো মেনটেন্যান্স খরচা দিচ্ছেই ওয়াইফকে, কিন্তু এক্ষেত্রে যদি দেখা যায় যে ওয়াইফকে ডিভোর্স দেওয়ার পরে তাকে মেনটেন্যান্স স্বামী দিচ্ছে, এবং সেটা মনিটরিং কিন্তু কোর্ট থেকেই করা হবে যে ঠিকঠাক সে মেনটেন্যান্স পাচ্ছে কিনা, এই একটা ব্যাপার। আর যে স্বামী যে মেনটেন্যান্স দিচ্ছে সেও কিন্তু একটা মনিটরিং করবে। কিন্তু মনিটরিংটার ব্যাপারটা কি হয়? ব্যাপারটা হচ্ছে যে
যে মেয়েকে আপনি মেনটেনেন্স খরচা দিচ্ছেন সে যদি অ্যাডাল্টারির সঙ্গে যুক্ত থাকে, অ্যাডাল্টারি মানে বুঝতেই পারছেন, আমি আগেও বলেছি, যদি সে অন্য কোনো ছেলের সঙ্গে যদি সেক্স করে, সেই এভিডেন্স যদি কোর্ট পায় বা যে মেনটেনেন্স খরচা দিচ্ছে সেই যদি কোনো রকমভাবে সেই এভিডেন্স জোগাড় করতে পারে, তখন কিন্তু পার্মানেন্টলি তার কিন্তু মেনটেনেন্স বন্ধ হয়ে যায়। কারণ সে বৈবাহিক যে সম্পর্কটা তার বাইরে গিয়ে কিন্তু কাজটা করছে। যে অ্যাডাল্টারিটা কোনো রকম অফেন্স না, কোনো রকম অফেন্স না, কিন্তু সে তার যে বৈবাহিক সম্পর্কটা ছিল তাকে যখন মেনটেনেন্স দেওয়া হচ্ছে, তাদের বৈবাহিক সম্পর্ক তখনও আছে, কারণ সে মেনটেনেন্স দিচ্ছে। কিন্তু সে যদি অ্যাডাল্টারির সঙ্গে যুক্ত হয়ে যায় তখন কিন্তু মেনটেনেন্সটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে দুটো জায়গায় মেনটেনেন্স বন্ধ হতে পারে। একটা হচ্ছে যদি সে যদি ভালো কাউকে পায়, তাকে বিয়ে করে নিল, তার সঙ্গে ঘর করছে, তখন মেনটেনেন্সটা বন্ধ হয়ে যাবে। আর একটা হচ্ছে অ্যাডাল্টারির জন্য যদি সে অভিযুক্ত হয়, তাকে যদি প্রমাণ করা যায় সে অ্যাডাল্টারি, তখনও কিন্তু তার মেনটেনেন্সটা বন্ধ হয়ে যাবে। সুতরাং মেনটেনেন্স ব্যাপারটা কিন্তু খুবই কমপ্লিকেটেড। কারণ আমি আগে আপনাকে একটা কথা বলে দিলাম যে একটা রিকভারির ব্যাপার থাকে। সুতরাং এই রিকভারির ব্যাপার, মেনটেনেন্স দিচ্ছে সেটা মনিটরিং করা, আর মেয়েটা যদি ভাবে যে আমি মেনটেনেন্স খরচা পাচ্ছি, এবার আমি নিজের মতো করে বাঁচবো, ঠিক আছে। দেখুন, একটা মেয়ে যখন ডিভোর্স নেবে বা একটা ছেলে যখন ডিভোর্স নেবে, অনেকেই থাকে যে একা একা জীবন যাপন করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একটা জীবন চলতে একটা ছেলেকে একটা মেয়ের দরকার হয়, একটা মেয়ে একটা ছেলেকে দরকার হয়, ঠিক আছে। এটা সাধারণ ব্যাপার, এটা সাধারণ ব্যাপার। সুতরাং এটা কিন্তু হতেই পারে। সুতরাং মেনটেনেন্স আমি পাবো, মেনটেনেন্সটা আমি নিয়ে নেবো, এরকম ভেবে কিন্তু যদি আপনি ডিভোর্স করেন, ভাববেন যে আমি সব ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলাম, আপনি ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবেন, কিন্তু আপনাকে ঠিকমতো থাকতে হবে, ঠিক আছে। আপনি যদি ঠিকমতো থাকেন তো কোনো অসুবিধা নেই। আর ছেলেদেরকেও বলছি যে তোমরাও যদি ভাবো যে মেনটেনেন্স আমার ওপরে প্রচুর মেনটেনেন্স দেওয়া হবে, তা কিন্তু কখনোই হবে না। কারণ কোর্ট কিন্তু রিজার্ভ থাকে যে বিশাল মেনটেনেন্স দেয়া হয়ে গেল, একটা প্রতি মাসে বিশাল মেনটেনেন্স দিতে হচ্ছে, সেটা যে দিচ্ছে সে নিজেই বিয়ার করতে পারবে না বা তার প্রপার্টি বিক্রি করতে হচ্ছে মেনটেনেন্স দিতে গিয়ে, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু কখনোই হয় না, ঠিক আছে। আর এই সঙ্গে তো আমি বলেই দিলাম যে অনেক কিছু ব্যাপার যুক্ত থাকে এই মেনটেনেন্সের ব্যাপারে। সুতরাং মেনটেনেন্স আপনি যদি এরকম চান যে আমি মেনটেনেন্স খরচা নেবো প্রতি মাসে, তাহলে কিন্তু এইসব ব্যাপারগুলো কিন্তু মেনটেনেন্সের সঙ্গে জড়িত থাকে। তাহলে মেনটেনেন্স নিয়ে এবার আপনি কি করবেন সেটা আপনি নিজেই ডিসিশন নিন। আর ভালো অ্যাডভোকেটের থেকে যদি পারেন তো অ্যাডভাইস নিয়ে নেবেন যে আমার মেনটেনেন্স লাগবে, কিন্তু মেনটেনেন্সে কিন্তু কিছু অব্লিগেশন আছে, কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি, সেগুলো খেয়াল রাখবেন। তাহলে আশা করি আপনাদের মেনটেনেন্স ব্যাপারটা নিয়ে অনেকটাই যে আপনাদের ভুল ধারণা সেগুলো কেটে গেল। আর একটা কথা বলে রাখছি যে আমি যে উদাহরণ দিয়েছি যে একটা মেয়ে একটা ছেলের থেকে ডিভোর্স পেয়ে গেল বা ডিভোর্স চাইলো, সেটা কিন্তু আপনারা কখনোই ভাববেন না যে একটা মেয়েই পাচ্ছে, একটা ছেলেও কিন্তু একটা মেয়ের কাছ থেকে মেনটেনেন্স দাবি করতে পারে, খুব রেয়ার ক্ষেত্রে। ধরুন আমি অ্যালুমিনির সময়ও বলেছিলাম যে ছেলেটা কোনো রকমভাবে ইনকাম করতে পারবে না, সে হয়তো শারীরিকভাবে অক্ষম, সুতরাং সেও কিন্তু একটা মেনটেনেন্স দাবি মেয়েদের থেকে করতে পারে। তখন মেয়েদেরও এরকম দায়িত্ব এসে যাবে যে সেও কোনো রকম কোনো বিয়ে করলো কি না বা কোনো অ্যাডাল্টারির সঙ্গে যুক্ত আছে কিনা, তখন তারও মেনটেনেন্স বন্ধ হয়ে যাবে। তো মেনটেনেন্সে এত রকম রুলস রেগুলেশন থাকে, দিস ইজ নট এ ইজি প্রসিডিওর অফ কোর্ট, ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন মেনটেনেন্সের ব্যাপারে। হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী 1955 এই আইন অনুযায়ী সেকশন 25 কিন্তু সব কিন্তু খুলে বলা হয়েছে যে আপনি কিভাবে মেনটেনেন্স বা অ্যালুমিনি আপনি দাবি করতে পারেন। আমি সেকশনটাও বলে দিলাম, আপনি সেকশনটা একবার দেখে নিতে পারেন, ঠিক আছে। আর সিআরপিসি অ্যাক্ট 125 অনুযায়ীও কিন্তু এই মেনটেনেন্স কে কে পেতে পারে, কি এর সিস্টেম আছে, সেটাও কিন্তু আপনি ডিটেলসে পড়াশোনা করে নিতে পারেন। তাহলে দুটো সেকশনই আমি আপনাকে বলে দিলাম, মেনটেনেন্স অ্যালুমিনির দুটো সেকশনই আপনাকে বলে দিলাম, এগুলো একটু স্টাডি করবেন। এবং আমার ভিডিওটা আপনি দেখলেন, নিশ্চয়ই একটা ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেলেন। সুতরাং ডিভোর্স ব্যাপারটা কিন্তু খুবই গন্ডগোলের ব্যাপার, এগুলো বলতেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। যদি কারোর সঙ্গে কারোর না পটে তখন তো ডিভোর্স দিতেই হয়,
কারণ সবসময় তো আর অশান্তি সহ্য করা যায় না, এটা তো একটা সত্যিকারের ব্যাপার। সুতরাং এটা একটুখানি চিন্তাভাবনা করে নেবেন। আর যে অ্যাডভোকেটকে আপনি হায়ার করবেন সে যেন অবশ্যই খুব হেল্পফুল হয়, এটা খেয়াল রাখবেন। এবং আপনার যত রকম সুবিধা অসুবিধা আছে না তাকে বুঝিয়ে বলবেন, ঠিক আছে? কারণ দেখুন, জেনারেলি একটা ব্যাপার থাকে কি, আজকালকার সব মেয়েরাই কিন্তু মোটামুটি চাকরি বাকরি করে। আজকালকার সব মেয়েরাই করে, আগে হয়তো মেয়েরা তো চাকরি বাকরি করতো না, কিন্তু এখন সব মেয়েরাই চাকরি বাকরি করে। সেরকম এভিডেন্স যদি পেয়ে যায় কোর্ট, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি মেনটেন্যান্স নাও পেতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর আপনি যদি ঘরোয়া হন তাহলে তো অবশ্যই মেনটেন্যান্স পাবেন, এবং আপনি যদি অ্যাডাল্টারি বা পরক্রিয়ার সঙ্গে যুক্ত না থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। সুতরাং আপনি যদি দোষ করেন তো ডেফিনেটলি আপনার মনে মনে একটা ভয় থাকবে। আর যদি আপনি দোষ না করেন, যদি ফেয়ার থাকেন, ক্লিন থাকেন, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। সুতরাং এখানে কিন্তু অনেক ফ্যাক্টরস, কন্ডিশন, ক্যালকুলেশন, অনেক কিছুই আছে। সুতরাং মেনটেনেন্স ব্যাপারটা আপনারা একটু ভালো করে চিন্তাভাবনা করে তারপরে ডিভোর্সের দিকে পা বাড়াবেন। এবং ডিভোর্সের পরে আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদেরই ব্যাপার। তবে যদি আপনি বলতে চান যে স্যার আপনি তো ডিভোর্স নিয়ে এত কিছু বললেন, যে তাহলে আপনার রেকমেন্ডেশন কি, আমার রেকমেন্ডেশন হচ্ছে যে অ্যালামনি নেওয়াটাই একদিক থেকে ভালো। কারণ এটা লাইফে ওয়ান টাইম আপনি নিচ্ছেন, ওয়ান টাইম নেওয়ার পরে আপনি ভবিষ্যতে আর কোনো রকম অ্যালামনি দাবি করতে পারবেন না, কোনো টাকা পয়সা দাবি করতে পারবেন না, ওয়ান টাইমই সেটেলমেন্ট হয়ে গেল, ঠিক আছে? এবারে আপনি আপনার জীবন ধারণ করুন, আপনার যে আগে হাজবেন্ড ছিল সে তো নিজের মতো জীবন ধারণ করবে, সেটাই হচ্ছে ভালো। মেনটেন্যান্সের ব্যাপারে না যাওয়াটাই ভালো, কারণ এখানে প্রচুর ঝঞ্ঝাট আছে, অনেক ক্যালকুলেশন আছে, আর আইনি জটিলতা তো জানেন, মানে আইনে পড়লে যে কত রকম জটিল ব্যাপার আপনাকে সলভ করতে হবে সে তো ধারণার বাইরে। তাহলে আশা করি আপনারা অনেক কিছু ইনফরমেশন মেনটেন্যান্সের এই ভিডিও থেকে পেয়ে গেলেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, এবং সাবস্ক্রাইব করে মেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে ইউটিউব আপনাকে নোটিফিকেশান দিতে পারে আমার ভিডিওগুলোর। আর অবশ্যই শেয়ার করে দেবেন যাদের যাদের এরকম ডিভোর্স নিয়ে প্রবলেম আছে, আপনাদের বন্ধু বান্ধব পারিবারিক কারো যদি প্রবলেম থাকে, তাহলে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো ডেফিনেটলি হেল্প তো হবেই, আশা করি অনেক হেল্পই তারা পাবে, একটা লিগাল হেল্প তারা পেয়ে যাবে। এবং মোটিভেশন আমি দিয়েই যাচ্ছি যে এই ডিভোর্সের দিকে না যাওয়াই ভালো। একে তো কমপ্লিকেটেড লাইফ, আগের থেকে এখন আরও বেশি কমপ্লিকেটেড লাইফ হয়ে গেছে। এরকম ডিভোর্স না করে একটু অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করুন, একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন। আর একান্তই কিছু না পারলে তো কিছু করার নেই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।